নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি লাশ কাটা ঘরের ঘটনা নিয়ে। লাশ কাটা ঘরের ঘটনাগুলো আমাদের দর্শক বন্ধু তোমরা খুবই পছন্দ করো, আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে, যার জন্য ঘটনাটা আমি সিলেক্ট করেছি। আমাদের পলাশ অধিকারী ঘটনাটা পাঠায়। জায়গাটা আজকে হাইট থাকবে, জায়গাটা হাইট রেখে আজকে তোমাদের সাথে ঘটনাটা বলবো। আমাদের পলাশ বলে, দিদি ভাই আমি তোমার নিয়মিত দর্শক, আমি তোমার ঘটনাগুলো শুনি, আমার খুব ভালো লাগে। আজকে তোমাকে একটা ঘটনা পাঠালাম, আশা করি তুমি অনেকের ঘটনা নাও, যে ঘটনাগুলো শুনি খুব ভালো লাগে। আমিও অনেক আশা রেখে আজকে ঘটনাটা শেয়ার করলাম। আশা করি তুমি ঘটনাটা অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে শোনাবে। তো পলাশ, আজকে ভাইয়ের ঘটনাটা আমি শোনাচ্ছি তোমাদের, তোমরা ঘটনাটা শোনো। ঘটনাটা এমনই ঘটনা যে ঘটনাটা শুনলে প্রথম থেকেই যত ভেতরে শুনতে শুনতে ঘটনাটা যাবে ততটাই কিন্তু ভয় লাগবে। তো আজকে পলাশ বলে, দিদি ভাই আমার বাড়িটা যেখানে, আমি সেই জায়গাটা আজকে হাইট রেখে তোমাকে ঘটনাটা শেয়ার করলাম। আমার নাম পলাশ অধিকারী। আমি প্রত্যেক দিন বিকেলবেলা 5টা থেকে 5:30টার সময় মাঠে খেলতে যাই। আর যেই মাঠে আমি খেলতে যাই ঠিক মাঠের একটা কোণে হচ্ছে লাশ কাটা ঘর। তো লাশ কাটা ঘরের ওখানে আমরা প্রায়শই খেলতে খেলতে কোনো কারণে না কোনো কারণে আমাদের মাঠের যত বন্ধু থাকে কেউ না কেউ ভুলবশত বলো আর খেলার ছলেই বলো, আমরা একবার না একবার ওই এরিয়ার মধ্যে ঢুকেই যাই। তো একদিন এরকমই একটা ঘটনা আমাদের সাথে ঘটে, যেই ঘটনাটা আজও পর্যন্ত বুঝে পারি না, যেই ঘটনাটা যে আমরা দেখেছিলাম নিজের চোখে সেটা কি বাস্তব। আমি বলছি, আমি স্কুল থেকে আসার পর সেদিনকে স্কুলে 3:30টার সময় ছুটি দিয়ে দেয় কোনো স্কুলে একটা কারণে। তো সেখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে, যেহেতু বিকেলবেলা পড়া ছিল না, মাঠে একটু তাড়াতাড়ি চলে যাই। 4:30টার সময় মাঠে গিয়ে বসে রয়েছি গাছের একটা তলায়। দেখলাম বসে আছি, কোনো বন্ধু আমার তখনও এসে পৌঁছয়নি। আমরা যেহেতু মাঠে সবাই 5টার মধ্যেই চলে যেতাম, সেদিন 4:30টায় আমি যাওয়ায় দেখলাম আমার যে আরও যারা বন্ধু থাকে আমার দলের, আমার গ্রুপের, কেউ সেদিনকে এসে পৌঁছায়নি। তো আমি আমার মতো বসে আছি, কিন্তু মাঠে যে আমি একা তা না, মাঠে আরও অনেক ছেলেরা রয়েছে, কিন্তু তাদের সাথে আমরা খেলা করি না, তাদের আলাদা একটা গ্রুপ আছে। তো সেরকমভাবেই আমি মাঠে একা একা বসে আছি। একটি ছেলে আমার কাছে এসে বলল, কিরে আজকে খেলা করবি না? আমি বললাম হ্যাঁ, এখনো পর্যন্ত টাইম হয়নি, তো বন্ধুরা এসে উঠতে পারিনি। তো ওরা তখন বলল, তুই বসে আছিস কেন বোকা, চল আমাদের সাথে খেলবি, আমরা একসাথে চল না খেলি, আসলে পারে যখন তোর বন্ধুরা আসবে তখন চলে যাবি। আমি তখন বললাম না না থাক, তোরা খেল, আমি তোদের খেলা দেখি বসে বসে। তো সেরকমভাবেই বসে আছি। যখন 5:10 কি 15 হবে ঘড়িতে আনুমানিক সময়, তখন দেখছি পুরো আকাশটা কালো হয়ে গেছে, কারণ বর্ষার সময় ছিল আর বৃষ্টি সেদিনকে সকাল থেকে হয়নি। তো আশা করছিলাম যে সন্ধ্যের পর বৃষ্টিটা হোক, কিন্তু দেখলাম 5টা না বাজতে বাজতেই পুরো আকাশ মেঘে ঢাকা পড়ে গেছে। তো দেখলাম যারা আমাদের আগে খেলা করছিল ওরা প্রায় দুপুর থেকেই খেলা করছিল, যাদের কথা আগে বলছিলাম, ওরা সবাই একে একে বাড়ির দিকে রওনা দেয়। ওরা বললো, ভাই তোর বন্ধুরা আজকে আসবে না রে, এরকম মেঘ করেছে, তো তুই বাড়ি চল, আমাদের সাথে চলে চল, এখানে বসে থাকিস না, কারণ বুঝতে পারছিস তো সামনেই কিন্তু পোস্টমর্টম ঘর আছে, ওখানে জানিস তো কি হয়। তো প্রায়শই আমরা ছোট থেকেই ওই লাশ কাটা ঘরটাকে একটু এড়িয়ে চলতাম আর ভয় ভয়ও পেতাম, কারণ আমাদের বাড়ির যারা গুরুজন রয়েছে তারা সবসময় বলতো যে লাশ কাটা ঘরের ওখানে তোরা যাবি না। আর সত্যি কথা বলতে গরমকালে খুব ভ্যাপসা একটা রক্ত পচা গন্ধ বেরোতো, মাঠে আমরা খেলতে খেলতে অনেক সময় ওই দুর্গন্ধটা পেতাম। তো আমরা যেহেতু 5-6 জন সবসময় থাকতাম, ওরকমভাবে কোনো সময় ভয় পেতাম না। সেদিনকে এত আকাশে মেঘ করেছে, আমি ভাবলাম না হয়তো কেউ আসবে না, আমি চলেই যাই, কিন্তু না, দেখলাম অপেক্ষা করতে করতে যখন দেখলাম বাইরেটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আমি তখন ভাবলাম ওরা আসলেই বা মাঠে আর থাকবো কতক্ষণ, আর তো খেলতেই পারবো না, হয়তো এরপরে ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি হবে। তো সেই ভেবে যখন আগের ছেলেগুলো মাঠে খেলছিল, ওরা যখন চলে যাচ্ছে, আমিও ওদের পেছনে পেছনে হেঁটে হেঁটে যাওয়ার জন্য ওদের পেছন পেছন ফলো করছি ওদেরকে, যে ওরাও যাচ্ছে আমি ওদের পেছনে পেছনে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম আমার 5 বন্ধু এক দল, ওরা রাস্তার ওপাশ থেকে আমাকে ডাকছে, পলাশ বাড়ি যাচ্ছিস কেন ভাই, আমরা এসে গেছি। তো তখন আমি ওদের কাছে ছুটে গিয়ে বললাম, কটা বাজে বলতো ভাই, এখন তোরা আসলি কতক্ষণ খেলবি,
আকাশেই মেঘ করেছে। বলতে বলতে শুনলাম আকাশে গুমগাম করে শব্দ শুরু হয়ে গেছে। তো তখন আমার 5 বন্ধু আমাকে বলল, এই পলাশ, ভয় পাচ্ছিস কেন? চল না, ভয়ের কিছু নেই, আমরা মাঠে খেলি, আজকে বৃষ্টিতে ভিজবো, চল। তো যেহেতু ছেলে বয়স, সেরকম অতটা বুদ্ধিও তখন নেই, আর আমরা মাঠে ঘাটে তখন কাদায় জলে খেলতে ভালোই বাসতাম। এটা মনে হয় শুধু আমার বলে না, এটা যারা খেলার একটা নেশা আছে তারা বৃষ্টি, জল, রোদ, ঝড় কিছুই মানে না, খেলতেই লাগে। সেরকমভাবে আবার রিটার্ন ব্যাক করে মাঠে চলে যাই। বল নিয়ে আসে এক বন্ধু, আমরা খেলতে শুরু করি। এইদিকে যে আস্তে আস্তে বাইরে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এইদিকে এত বিদ্যুৎ পড়ছে, কোনো জায়গায় এত মেঘ ডাকার শব্দ হচ্ছে। আমাদের কিন্তু এক দণ্ড ভয় নেই যে কি হতে পারে, আমাদের কিছু মনেই নেই। আমরা মাঠে তখন প্রায় 6 জনে এই পাশ ওপাশ দৌড়াচ্ছি। যখন খুব জোরে একটা বাজ পড়ার শব্দ পাই, তখন আমাদেরই মধ্যে একটি ছেলের নাম হচ্ছে বান্টি। ও তখন বললো, এই পলাশ দেখ, এত জোরে মেঘ গজরাচ্ছে ভাই, বৃষ্টি কিন্তু আসবে। তখনও বৃষ্টি কিন্তু নামেনি, পুরো অন্ধকার হয়ে গেছে, তখন আনুমানিক 6টাও বাজেনি। এরকম সময় আমি তখন বললাম যে চল, এটা লাস্ট, ঠিক আছে, আমি তোদের কথা দিচ্ছি, এরপরে মাঠ থেকে উঠে যাব। কারণ মাঠ থেকে উঠতে আমি একা ছিলাম, যে একদমই পছন্দ করতাম না। মনে হতো যে রাত 9টা 8টা বাজুক তাও ভালো, মাঠে খেলা করব, আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। তো সেরকমভাবেই আমি ওদেরকে বললাম, বান্টি আর আরও যারা ছিল আমার আরও সকল বন্ধু, ওদেরকে বললাম যে এটাই লাস্ট ভাই, চলে যাব। তো জানতাম না যে সেদিনকে কেন মাঠে অতক্ষণ, ওই একটা দুর্যোগের মধ্যে বুঝতে পারছি যে হয়তো আর একটু সময় থাকলে বিপদ অনেক বেশি হতে পারে। তারপরেও জানি না কেন মাঠ থেকে সেদিন ওঠার জন্য মন কেন চাইছে না। এইদিকে বাবা মায়ের ভয় কিন্তু আছে যে মা গেলে মারবে, এত দেরি করছি। তারপরেও জানি না কেন কি নেশায় আমি মাঠ থেকে উঠছিলাম না। লাস্ট যখন আমি বলটা মারি, উঠে যাব মাঠ থেকে, ওইটাই শেষ টাইম, তখন জানি না কেন এত জোরে একটা হাওয়া দিল, যে হাওয়া আগেও দিচ্ছিল কিন্তু এত জোরে হাওয়া আগে দিচ্ছিল না, ঝড় ওঠার মতো একটা হাওয়া দিল। আমার বলের গতিবেগ পুরো উল্টো দিকে গিয়ে চলে গেল লাশ কাটা ঘরের যে বাউন্ডারি রয়েছে ঠিক তার ভেতরে। যখন চলে যায় তখন যার বল, সেই বন্ধু আমাকে এসে বলল, পলাশ দেখলি তো, লাস্ট বলটা মারলি, পুরো লাশ কাটা ঘরের কাছে চলে গেল, তুই বল আমাকে এনে দে। আমি তখন বললাম যে দেখ ভাই, লাশ কাটা ঘর তো বন্ধ হয়ে গেছে, আর আমি এখন ঢুকবো না, প্রচণ্ড ভয় লাগছে, আর সমানে কিন্তু বাইরে ঝোড়ো হাওয়া চলছে, অন্ধকার আকাশ, আর সব থেকে বড় কথা বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ার প্রচণ্ড শব্দ হচ্ছে। ভাই চল, সকালবেলা আমি কালকে স্কুল যাওয়ার আগে তোকে আমি বল নিয়ে তোর বাড়িতে দিয়ে আসবো, এখন যাব না। কিন্তু সে বন্ধু যার বল, সে নাছোড়বান্দা আমাকে বলছে, যদি বল না নিয়ে বাড়িতে ঢুকি তাহলে আজকে বাবা প্রচণ্ড মারবে ভাই, তোর জন্য যদি মার খাই তাহলে কাল থেকে মাঠে আর বাবা ছাড়বে না, তুই আমাকে বল এনে দে। অনেক করে বলতে আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম ঠিক লাশ কাটা ঘরের পেছনে। কারণ লাশ কাটা ঘরের পেছনেই কোনো জায়গায় বলটা ঢুকে যায়। কিন্তু যেহেতু অনেকটা পাঁচিল দিয়ে লাশ কাটা ঘরের যে এরিয়াটা আছে পুরোটাই ঘেরা, আমি বুঝে পারছি না যে আমি ওখানে ঢুকবো কি করে। তো অনেক দিক থেকে ঢোকার চেষ্টা করছি, কিন্তু এত উঁচু করে পাঁচিল দিয়ে ঘেরা, আমার নাগালের বাইরে আমি ঢোকার মতো কোনো জায়গাই নেই। তারপর আমার বন্ধুদেরকে আমি ছুটে এসে বললাম যে দেখ, আমি তো ওখানে গেলাম, ঢুকবো কোথা দিয়ে, ওখানে তো যাওয়ার কোনো জায়গা নেই ভাই। তখন ওরা বলল যে চল, তোর সাথে আমরাও যাচ্ছি, আমরা সবাই পিঠ পাতবো, তুই আমাদের হাতে পায়ে কাঁধে হাত দিয়ে তুই ওঠ, উঠে কোনো রকমে তুই নাম ভাই, তারপর তুই বলটা দিয়ে যেরকম করে হোক তুই হাত তুলবি, আমরা তোকে টেনে তুলে নেব। এইবার দেখো, সব থেকে বড় কথা, পলাশ বলে, দিদি ভাই আমাদের বয়স তখন ছোট, আমরা অত বুদ্ধি নেই, আমাদের তখন ঝোঁক, বলটা পড়ে গেছে, বলটা আনতে হবে, তো কি হবে না হবে, কি নামলে উঠতে পারবো, এইটা আমার তখন কিছুই ধারণা নেই। তো সেরকমভাবে পলাশ বলছে, দিদি ভাই আমার বন্ধুদের কথা মতো আমি গেলাম, ওরাও 5 জন আমার সাথে সাথে যায়।
যখন আমরা ওখানে যাই তখন আরও বেশি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, মনে হয় তখন ঝড়ই উঠেছে। এবার আকাশটা দেখছি কোনো জায়গায় পরিষ্কার হচ্ছে, আবার দেখছি দূর থেকে মেঘ ভেসে আসছে। এইদিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু সমানে বাজ পড়ার শব্দ শুনছি, প্রচণ্ড মেঘ ডাকছে। তো এরকম সময় আমার বন্ধুরা আমাকে বলল যে পলাশ, বল যখন তুই ফেলেছিস ভাই, তোকেই ঢুকতে হবে, আমরা তোকে সাহায্য করতে পারি, তুই একা যা। তো আমি সত্যি কথা বলতে লাশকাটা ঘরের সামনে কোনোদিন যাইনি, আর কোনোদিন পাঁচিল টপকে দেখারও চেষ্টা করিনি, কিন্তু যেহেতু আমি বলটা মারি, উড়ে যদি হাওয়ায় চলে যায় তো আমাকেই আনতে হবে, না হলে আমার ওই বন্ধুটা বাড়িতে মার খাবে, হয়তো আর খেলতে আসবে না। এই কারণে আমি গেলাম। তো ওরা সবাই হাত, তারপরে কেউ কাঁধ, এরকম করে পিঠে পা দিয়ে কোনো রকমে পাঁচিলে আমি উঠে দেখলাম ঠিক লাশকাটা ঘরের ভেতরে 2-3টে পর ঘর আছে, যেই ঘরগুলোর টিনের গেট তালা দেওয়া। পুরো লাশকাটা ঘরের একদম সামনের দিকে একটা শুধু বাল্ব লাইট জ্বলছে, আর পিছন দিকে হালকা তার আলোটা পড়েছে। সেই আলোতেই আমি দেখলাম পাকা মেঝের উপর বলটা চুপ করে পড়ে আছে। তো আমি তখন ওদেরকে বললাম, হ্যাঁ বল, আমি দেখেছি রে। তো ওরা তখন বলল, দেখ ভাই, টুক করে না, হেঁটে যাবি, বলটা ছুঁড়ে এপারে ফেল, আর তুই হাত দুটো তোল, ঠিক আছে, আমরা তোকে 3-5 জনে টেনে তুলে নেব। তো সেরকমই আমি ওদের কথা মতো পাঁচিল দিয়ে লাফ দিয়ে নিচে নামি। যখন নামলাম তখন দেখলাম পুরো ভেতরটা না মাঠের মতো না। যখন মাঠে ছিলাম মাঠের পরিবেশটা আলাদা, মাঠের সাথেই লাগানো কিন্তু ওই লাশকাটা ঘরটা একটা কোণে, কিন্তু ওই যে ঘেরা আওতার মধ্যে পুরো জায়গাটা না যেন ফাঁকা, পুরো শ্মশানের মতো লাগছে। আমার যেন শরীর কেমন লাগছে যখন আমি ওই লাশকাটা ঘরের মেঝেতে পা দিই। তো আমি কিছু না মনে করে, খুব ভয় লাগছিল, গা কাটা কাটা দিচ্ছিল, শরীর ভার হয়ে যাচ্ছে। তো আমি নেমে তাড়াতাড়ি হেঁটে গিয়ে বলটাকে যখন আমি তুলছি তখন না আমি দেখলাম যে কেউ একজন আমার চোখের সামনে দিয়ে সরে গেল। আমি যখন নিচু হয়েছি তখন আমি দেখলাম, নিচু হয়ে যখন বলটা আমি তুলছি তখন দেখলাম আমার আগে থেকে কেউ খুব তাড়াতাড়ি চলে গেল, কিন্তু তার পায়ে কোনো জুতো নেই, ফর্সা ফর্সা পা, ফ্যাকাশে কালারটা পায়ের। তো আমি দেখে সাথে সাথে বলটাকে তুলেই আমি ওদেরকে ছুঁড়ে দিয়ে বললাম, ভাই এনে বল, বলে আমি বললাম, ভাই এবার আমাকে টান, ভাই আমাকে তোল, আমি আর এখানে পারছি না ভাই, আবার ভয় লাগছে। আমি ঠিক আমার 5 বন্ধুকে যারা মাঠে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে আমি এরকম করেই বলছি। তখন 5 বন্ধু ওরা বলছে, ভাই তুই একটা কাজ কর, লাশকাটা ঘরের পেছনে দেখ ভাই, একটা নিম গাছ আছে, অর্ধেক ডাল ভাঙা, তুই নিম গাছটার মধ্যে ওঠ ভাই, নাহলে তোকে তুলবো কি করে। হ্যাঁ, তো তুই তো হাত দিলেও আমরা তুলতে পারবো না ভাই, পাঁচিল তো অনেক উঁচু। তখন আমি বললাম, এ ভাই আমাকে নামার সময় তোরা তো এই কথা বললি না ভাই, এখন কেন এইসব বলছিস? তখন ওরা বলল, ভাই বলটা তো দরকার ছিল ভাই, নাহলে তো তুই নামতিস না। দেখ ভাই কিছু হবে না, আমরা তোকে ছেড়ে যাব না, তোকে নিয়েই যাব। তুই একটা কাজ কর ভাই, লাশকাটা ঘরের পেছন দিকটা যা, দেখ ওই দিকে না একটা নিম গাছ রয়েছে, যার অর্ধেক কাটা রয়েছে, তুই নিম গাছটার ডালে কিছুটা ওঠ, তারপর ওখান থেকে তুই পাটা বাড়া, দেখ পাঁচিল পেয়ে যাবি। কিন্তু আমাদের পলাশ বলে, দিদি ভাই ওরা 5 জন মাঠ থেকে দাঁড়িয়ে যেরকমভাবে আমাকে ওরা বলছে, কিন্তু আমি সেরকমভাবে কিছুই করতে পারছি না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি পুরো বুঝতে পারছি আমার চারপাশে কেউ একজন আছে। আমার না সারা শরীর কাটা কাটা দিচ্ছে, এত ভয় লাগছে, সেরকম হাওয়া, আর এইদিকে বাজ পড়ার শব্দ, আর আকাশ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তখন আমাকে ওরা বলছে, কিরে আয় নিম গাছের এদিকে আয় ভাই, রাত হচ্ছে, আমরা বাড়ি চলে যাব। ওরা তখন আমাকে এইসব কথা বলছে, আমার তো সারা শরীর আমি নাড়াতে পারছি না। কোনো রকমে আমি দৌড়ে সেই লাশকাটা ঘরের পেছনটা গিয়ে আমি নিম গাছে উঠি, কিন্তু যখন আমি ওদের উঠে মাঠে আমি দেখছি কেউ নেই, কিন্তু ওরা আছে মাঠে, আমি ওদের দেখতে পাচ্ছি না। তখন আমি ওদেরকে বলছি, এ ভাই তোরা কোথায় ভাই, আমি তো দেখতে পাচ্ছি না, এই তো নিম গাছের ডালে আমি উঠেছি। তখন ওরা মাঠের মাঝ বরাবর চলে যায়, তখন ওরা আমাকে দেখতে পাচ্ছে, আমি ওদের দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে ওরা যে পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়েছিল আমি ওদের দেখতে পাচ্ছিলাম না, কারণ ওই লাশকাটা ঘরের যে পাঁচিলটা রয়েছে অনেকটাই উঁচু। তখন ওরা দূর থেকে বলছে, ভাই তুই একটা কাজ কর ভাই, তুই পাঁচিল
পাঁচিলে পা দেওয়ার চেষ্টা কর ভাই, নিম গাছের ডাল থেকে দাঁড়িয়ে পাঁচিলে একটা পা দে। আমি তখন বলছি ভাই আমি হাতে যদি কিছু সাপোর্ট না পাই, না ধরি, তাহলে আমি কি করে পাঁচিলের মধ্যে পা দেবো? আমি তো পড়ে যাব ভাই, নয় মাঠে পড়বো, আমার হাত পা ভেঙে যাবে, না হলে পরে আমি এই লাশ কাটা ঘরের ভেতরেই পড়ে যাব ভাই। তোরা যেরম করে ভাই আমাকে উদ্ধার কর। তখন ওরা বললো যে দাঁড়া আমি দেখছি কি করা যায়। তো বলে একে একে সবাই মাঠ থেকে চলে যায়। আমি ওই ভাঙা নিম গাছের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার পাড়তে থাকি আর কাঁদতে থাকি, আর ওদের বলতে থাকি যে তোরা কোথায় যাচ্ছিস ভাই, আমাকে নিয়ে যা। ওরা দেখলাম আমার সাথে কোনো কথাই বললো না, একে একে সবাই চলে যাচ্ছে। যখন বান্টি আমাকে দূর থেকে হাত দেখিয়ে বললো ভাই বড় কাউকে ডেকে আনি ভাই, নালে পারে তুই বেরোতে পারবি না, আর আজকে তোর অবস্থা শেষ, বলে সবাই দেখলাম বলটা নিয়ে চলে গেল। আমি তখন একা নিম গাছের ডালে দাঁড়িয়ে কাঁপছি থরথর করে, কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে নিম গাছের ডালে আমি উঠে রয়েছি, ঠিক নিম গাছের নিচে গোড়ার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, সাদা রঙের একটা পরনে তার কাপড়, তার মাথায় কোনো চুল নেই, সে আমার দিকে তাকিয়েও নেই, তার মাথাটা পুরো মাটির দিকে, সে ওখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি এত ভয় পাচ্ছি, আমি ভাবছি হয়তো আমার এক্ষুনি শরীরের সব অচেতন হয়ে যাবে, আমি এখান থেকে পড়ে এক্ষুনি মারা যাব, আমি আর বাড়ি ফিরবো না। আমি কেন আসলাম ওদের কথায়? কি আর হতো, এর থেকে বেশি বন্ধুত্ব নষ্ট হতো, নয় ও ওর বাবার কাছে বন্ধুত্বের খাতিরে মারি খেত, আমি কেন ওদের কথায় আসলাম? আমি নিম গাছের ডাল থেকে না নামতে পারছি, না নিম গাছের ভাঙা ডালের মতো দাঁড়াতে পারছি, না আমি ওখান থেকে বেরোতে পারছি। আমি প্রায় ওখানে 20 থেকে 15 মিনিট ঠাকুরের নাম নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, সারা শরীর ভার হয়ে গেছে, টপ টপ করে না গা দিয়ে ঘাম পড়ছে, আমি ভয়ে ভয়ে নিচেও তাকাতে পারছি না। তারপর ঠাকুরের নাম নিতে নিতে অনেকক্ষণ পর শুনতে পাচ্ছি যে 2-3 জন লোকের গলার আওয়াজ পাচ্ছি। তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই আমার বন্ধুরা কাউকে ডেকে আনছে, কারণ ওই লাশ কাটা ঘরের দিকে কেউ আসে না, শুধু মাঠে ওই যখন সূর্যের আলো থাকে তখন কিছু ওখানে আমাদের ছেলেরা খেলা করতে যায়, ব্যাস, এছাড়া মাঠে কেউ আসে না। তো আমি তখন ভাবলাম এই তো গলার আওয়াজ পাচ্ছি, তখন আমার মনে প্রাণে একটু সাহস আসছে। তো দেখলাম দূর থেকে 2 জন আসছে, পেছনে আমার বন্ধুরাও আছে, 5 জনই রয়েছে, হাতে বলও রয়েছে ওদের। তখন ওরা এসে আমাকে বলছে এই পলাশ, নেমেছিস কেন? আজকে তোকে মারবো, আয় তুই। তো দেখলাম আমার এক কাকা আর কাকার এক বন্ধু চায়ের দোকানে ছিল, আমার কাকার চায়ের দোকান আছে, কাকাকে গিয়ে ডেকে নিয়ে এসছে। তো তখন আমাকে কাকা বলছে তুই আয়, আসছিস না কেন? কি করে আসবি তুই, নেবে তো গেছিস, উঠবি কি করে? তখন আমি কাকাকে কেঁদে কেঁদে বলছি যে কাকা আমি বড় ভুল করেছি, আমি জীবনে এই মাঠে আর কোনোদিন খেলতে আসবো না, কাকা তুমি আমাকে যেরম করে হোক এখান থেকে বের করো। তো কাকা বলছে কি করে বের করব, তুই সারা রাত এখানে থাক, তোর এইটাই শাস্তি, তোকে বের করব কি করে, পুরো চারপাশে পাঁচিল দেওয়া, তো এরম করে বের করা যাবে না। তখন আমি কাকাকে বলছি ও কাকা তুমি একটা কাজ করো না কাকা, কিছু একটা নিয়ে এসে পাঁচিলে ওঠো না কাকা, আর তুমি ওই চেয়ার টিয়ার কোথাও দিয়ে নিয়ে আসো কাকা তোমার দোকান থেকে, আমার বন্ধুদের বলো আনতে, ওরা একটা চেয়ার এনে দিক, ওই চেয়ারটা তুমি আমায় দাও কাকা, আমি উঠে যাব। তখন কাকা বলছে তাহলে চেয়ারটা তো ভিতরে থাকবে, কিন্তু কথার কথা সব বলছি, কিন্তু আমাকে কেউ ওখান থেকে উদ্ধার করছে না, রাত হয়ে গেছে, অন্ধকার ঘুটঘুট করছে, আস্তে আস্তে ওই যে আলো যেন অন্ধকারের মধ্যে পুরো মিশে পুরোই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। ওই নিম গাছের মধ্যে আমি দাঁড়াতে পারছি না, আমার পা দুটো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেও আমার যে 5 বন্ধু, আমার যে কাকার বন্ধুকে দেখতে পাচ্ছিলাম, তখন আমি ওদেরকেও দেখতে পাচ্ছি না, এতটা অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে তখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তখন আমার কাকা বলছে যে এই পলাশ তোকে তো দেখতে পাচ্ছি না, তুই কোথায়? এবার ফোনও কেউ বের করছে না, কাকা বা কাকার বন্ধু, কারণ এইদিকে বাইরে বৃষ্টি পড়ছে। তো বলছে দেখ তোর জন্য ফোনটাই তো নষ্ট হয়ে যাবে, তুই একটা কাজ কর, তুই থাক বুঝেছিস, আমি দেখি তোর বাবাকে গিয়ে বলি। আমি তখন কাকাকে বলছি কাকা দোহাই তুমি আমাকে মেরে ফেলো, তুমি আগে এখান থেকে আমাকে বের করো, আমি এখানে থাকবো না কাকা, এখানে একটা জিনিস রয়েছে, আমি বাঁচার জন্য
তখন লাশ কাটার ঘরের ভেতরে দাঁড়িয়ে আমি ওই কথাগুলো চিৎকার পেরে পেরে বলছি আর কাঁদছি। তখন বান্টি আমাকে বলছে, এই পলাশ, ভয় পাস না ভাই, তোকে এখনই আমরা বাড়ি নিয়ে যাব, দাঁড়া। আর সত্যি কথা বলতে আমার 4 বন্ধুর মধ্যে যারা ছিল তার মধ্যে 5 নম্বর বন্ধু যার কথা বলছি আমি, বান্টি, ও আমাকে ছোট থেকে নিজের ভাইয়ের মতো মানে, ওর আমার প্রতি খুব ভালোবাসা। তখন বান্টি আমাকে বলল, তুই চিন্তা করিস না পলাশ, তোকে নিয়েই যাব। তারপর আমার কাকা যে বন্ধুটা ছিল সে গিয়ে একটা মই নিয়ে আসে। মই নিয়ে এসে সেই বন্ধুটা যখন মই দিয়ে ওঠে তখন আমি দেখতে পাচ্ছি তাদের মুখটা। তখন সেই কাকা বন্ধুটা আমাকে বলল যে তুই একটা কাজ কর, নিচে নাম, নেবে আমি তোকে মইটা দিচ্ছি, তুই মই তো টেনে তুলে নিতে পারবো পাঁচিল দিয়ে, তুই মইটা লাগা পাঁচিলের গায়ে, নিয়ে ওঠ, তারপর আমরা টেনে তুলে নেব। কিন্তু আমি নামবো কি করে, কারণ নিম গাছের একদম নিচে গোড়ার কাছে কিন্তু কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, আমি তো নামতে পারবো না। আমি তখন বলছি আমি নামতে পারবো না, আমার ভয় লাগছে, আমি নামতে পারবো না, এখানে কিছু আছে। তখন আমার কাকা বলল, দাঁড়া, তুই বাতরামি করছিস, কিছু আছে, ভয়ে যখন পাস তাহলে লাশ কাটা ঘরে ঢুকেছিস কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তো আমি তখন চুপ করে থাকি। তখন আমার কাকা নিজে লাশ কাটা ঘরের ভেতরে ঢুকে, যখন কাকা আসে একটা টর্চ নিয়ে, তখন দেখলাম নিচে কেউ নেই। তখন কাকা আমাকে ওখান থেকে নামিয়ে বললো, চল ওঠ। কাকা আমাকে তুলে দেয়। আমি যখন মাঠে পড়ি, মাঠে শুয়ে পড়ি, কারণ আমার পুরো শরীর তখন ভয়তে যে একদম আমি আকৃষ্ট হয়েছিলাম, আমার শরীর তখন মাঠে এসে ছেড়ে দেয়। আমার কাকা উঠে এসে মই তুলে নেয়। তখন আমার কাকা বলল, কেন গেছিলিস তুই, দুটো চড় মেরে বললো, চল আজকে তোকে বাড়িতে নিয়ে যাই, দাঁড়া। যাই হোক, ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনতে আনতেই আমি বাড়িতে সবে মাত্র ঢুকি, দেখলাম মা ঠাকুর ঘরে বসে ফুল, ঠাকুরের পুজোর ফুল কিছু করছে। আমি শুধু আবছা আবছা চোখে দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার হুঁশ আসে তখন দেখলাম রাত 11টা বাজে। আমার কাকা, কাকিমা, আমার মা, আমার বাবা, আমার বোন সবাই আমার সামনে দাঁড়িয়ে। চোখ খুলতে সবাই জিজ্ঞাসা করলো, কেন গেছিলিস, আর কোনোদিন মাঠে খেলতে যাবি, আজকেই তোর লাস্ট খেলা, কি হয়েছিল বল, তুই ওদের কথা শুনে কেন লাশ কাটা ঘরে তুই নেমেছিলিস, আজকে যদি ওরা রেখে দিয়ে চলে আসতো, যদি তোর কাকাকে না বলতো, তাহলে তোর কি হতো। ওই লাশ কাটা ঘরে জানিস খারাপ জিনিস আছে, কারণ যেখানে লাশ কাটা হয় সেখানে খারাপ জিনিস থাকবে না এটা হতেই পারে না, থাকবেই। তুই জানিস ওখানে দিনে রাতে মানুষ যায় না, আর কেউ ওই দিকে গেলে কেউ লাশ কাটা ঘরের দিকে তাকায় পর্যন্ত না। আর গেলে পারে সবাই 4 চাকা, নালে বাইক, নালে অটো টোটো করে যায়, ওখান থেকে কেউ হেঁটেই যায় না। দিনের বেলা লোকে সাইকেল নিয়ে যাওয়া আসা করে। তোরা খেলতে যাস দিনে দুপুরে, ঠিক আছে, তুই ঢুকেছিস কেন। অনেক কথার আমি অনেক প্রশ্নের আমি উত্তর সবাইকে দিলাম, সব কথা বললাম। কিন্তু আমার সেই দিনের পর থেকে এত শরীর খারাপ হয়ে যায়, আর গায়ে জ্বর, যে জ্বর আমার ওই সময় ধরে, সেই জ্বর আমার ছাড়তে ছাড়তে প্রায় 3 মাস লেগে যায়। 3 মাস আমি স্কুলে যেতে পারিনি, 3 মাস আমি প্রাইভেট পড়তে যেতে পারিনি, বাড়ি থেকে বেরোতে পারতাম না, বিছানা দিয়ে নামতে পারতাম না, আমি বিছানায় শুয়ে শুয়ে পটি করতাম, বাথরুম করতাম, আমার পুরো শরীর পড়ে গেছিল। তারপর আমার মা ওর মধ্যেই ওই 3 মাসের মধ্যে অনেক কালী ঠাকুরের দৌড় ধরা যারা থাকেন, হ্যাঁ, দীক্ষা নেওয়া সবাইকে নিয়ে আসে, কেউ কিচ্ছু করতে পারে না, কেউ কিচ্ছু না, বলে ও লাশ কাটা ঘরে গেছিল, ওকে ওখানে কোনো খুব মানে রাগী যে আত্মা ছিল, সেই পেট আত্মা ওকে মানে দৃষ্টি দিয়ে দিয়েছে, ওকে কিছু করতে পারবো না। সবাই একে 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 চলে যায়, কেউ কিচ্ছু করতে পারে না। তারপর আমার কাকা একজন মুসলমান এক তান্ত্রিককে নিয়ে আসে, সে হচ্ছে পীর বাবা, সেই পীর বাবা নামে পরিচিত। সেই পীর বাবাকে যখন বাড়িতে আনে তখন সেই পীর বাবা বললো, এটা আমার একার কাজ না, আমার সাথে আরো 2 জন লাগবে, আমরা 3 জনে তোদের বাড়িতে থেকে আমরা ওকে ভালো করে দিয়ে যাব, কিন্তু 3 দিন যে থাকবো পুরো খাওয়া দাওয়া আমাদের খরচা সব দিতে হবে, আর 10,000 টাকা আমাদের দিতে হবে, তোর ছেলে যদি খাট থেকে নেবে নিচে হাঁটাচলা করে সুস্থ করে দিয়ে যাব। তখন আমার মা বাবা বলল যে ঠিক আছে। আমার কাকা বলল, আপনি করুন বাবা,
আমি টাকা দেবো। তারপর সেই পীর বাবা আমাকে সুস্থ করে দিয়ে যায়। আমি এখন স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, কিন্তু আমি সেই মাঠে আর যাই না। তো দর্শক বন্ধু, আমাদের পলাশ অধিকারী ভাইয়ের ঘটনাটা কেমন লাগলো? প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ড ভয়ানক একটা ঘটনা। আমি তোমাদের সাথে যখন বলছিলাম না আমার ঘরে কেউ নেই, আমি এখন একা রয়েছি, আমার রীতিমতো ঘাম গরমে বেরোচ্ছে না, বাইরে ঠান্ডা ওয়েদার আছে, ভয়তে বেরোচ্ছে। ভাবো তো, শুধু ওই মোমেন্টটা ফিল করো যে যখন সেই পলাশকে রেখে দিয়ে 5 বন্ধু প্রথমবার যখন চলে যায় কাউকে ডেকে আনার জন্য, তখন পলাশ ওই নিম গাছের ওপরে, আর লাশ কাটা ঘরের পেছনে ওই নিম গাছের গোড়ায় দেখছে সাদা একজন, যার মাথায় চুল নেই, ফ্যাকাশে গায়ের রং, সে দাঁড়িয়ে রয়েছে। ওরে বাপরে বাপ, আমি মনে হয় দেখলে পরে ওখানে অজ্ঞান হয়ে মরে যেতাম, নাকি কি হতো জানি না। যাই হোক, তোমরা যদি ওখানে থাকতে কি করতে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই ঘটনা শেয়ার করো। আর হ্যাঁ, প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেলও করতে পারো। আজকে আসবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো, ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি আমাদের 10K সাবস্ক্রাইবার পূরণ হবে, শুধু তোমাদের জন্য ধামাকা হবে, ধামাকা। তো তোমরা তাড়াতাড়ি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নিও। আজকে যাচ্ছি, দেখা হবে কিন্তু আগামীকাল ঠিক রাত 10টায়। আর বলে রাখি, আগামীকাল কিন্তু আমার ছেলের জন্মদিন। তো আশা করবো কালকে অবশ্যই ঘটনা দেওয়ার সাথে থেকো। আমার ছেলেকে তোমরা অবশ্যই আশীর্বাদ করো, ওর যেন ভালো হয়। আজকের মতো টাটা, গুড নাইট।